ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে সারাটা দিন প্রায় আমার বাইরেই কাটে। যাই হোক, আজকে শরীরটা আর এসে দিচ্ছিল না, ভাবছিলাম আজকে ঘটনা শেয়ার করব না, বাট আমি জানি তোমরা অধীর আগ্রহে বসে থাকবে। ঘটনা হয়তো আসতে তোমাদের কাছে অনেকটাই দেরি হলো, তার জন্য আমি দুঃখিত। চেষ্টা তো করি অনেক আগে আগে দেবার, কিন্তু কি করব বলো, এডিটিং করতে করতে তো সময় লাগে। যাই হোক, এবার আমরা আজকে ঘটনায় যাব। আর ঘটনাটা কিন্তু বিভৎস ভয়ের। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। আর হ্যাঁ, ঘটনাগুলো কিন্তু শেয়ারও করতে হবে। তাহলে চলো এবার আমরা ঘটনায় যাই। দর্শক বন্ধুরা, আজকে অনুভব দাস, ভাইয়ের বাড়ি বহরমপুর, তার জীবনের একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ঘটনাটা প্রথমে শুনলে মনে হবে যে কোনো গল্প শুনছো, কিন্তু না। 2018 সালে অনুভবের জীবনে ঘটে যাওয়া একটি সত্য, ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা বলতে পারি। অনুভব বলে, দিদিভাই, 2017 যখন আমি ক্লাস 11 থেকে 2018 যখন আমি 12 পাস করব, তার আগেই 2017 একদম শেষে আমার বাবা বিছানায় পড়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। এতটাই শরীর খারাপ হয়, আমার বাবা হাঁটাচলাও করতে পারতেন না সেই রকম, বাড়িতে টুকটাক হাঁটতেন মায়ের সাহায্য নিয়ে। তখন আমার মা আমাকে বলল, আর পড়াশোনা করতে হবে না, এবার একটা কাজের জন্য খোঁজ কর। দেখ, আমাদের এখানে তো গ্রামের ছেলেরা অনেক মোবাইল ফোনের দোকানে কাজ করে, তুই কি একটা কাজ জোটাতে পারিস না? মাকে বললাম, মা দেখো, কে কি কাজ করে জানি না, সবাই সব কাজ কি করতে পারে মা? আর মোবাইলের দোকানে বললেই কি আমার কাজ হয়ে যাবে? মা বলল, ঘরে বসে বসে খাস, মুখে মুখে তর্ক করছিস, বাইরে খোঁজ কর, একটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, ভালো কথা। আমার মা আমাকে বলল, বাড়িতে থাকবি না, বাড়িতে না থেকে কাজের পেছনে ছোট, কাজের খোঁজ কর, পাড়ার যেসব ছেলেরা দোকানে কাজ করে ওদের সাথে কথা বল, দেখ যদি ওদের সাথে তুই কাজে যেতে পারিস তাহলে যা, কিছু হলেও তো আয় হবে। দেখ, আমি বাড়িতে শুধু শুধু বসে বসে খাওয়াতে পারবো না। আমার বাবা যতদিন সুস্থ ছিলেন, আমার বাবা কোনো দিন এইসব কথা আমাকে বলেনি, কিন্তু আমার মা, যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, আমার মা এই কথাগুলো আমাকে বলে। একদিনের গল্পটা ছিল না, প্রত্যেক দিন মায়ের সাথে আমার একটা ইগোর প্রবলেম হতো, একটা আন্তরিকতার সমস্যা কোথাও হতো, কারণ মায়ের কথাগুলো আমি নিতে পারতাম না। মা আমাকে বলতো, আমি মাকে বলতাম, মা কাজ আমি চেষ্টা করছি, অবশ্যই কাজ পেলে আমি কাজ করব মা, তুমি চিন্তা করো না। আস্তে আস্তে দেখতাম বাড়িতে খাওয়া দাওয়া কমে গেল। সকালবেলা মা এক বাটি শুকনো মুড়ি আর লিকার চা করে আমাকে দিয়ে বলতো, এটা খেয়ে বাড়ির বাইরে চলে যাবি, আজকে একটা কাজের খোঁজ নিয়েই বাড়ি আসবি। দেখ, এরকম করে চললে কি করে সংসার চালাবো, বাবা তো শয্যাশায়ী। মাকে বলতাম, ছেলে হয়েছি, কাজ তো করবই। যাই হোক, 2018 সময়টা ছিল ফেব্রুয়ারি মাস। আমি হঠাৎ বাড়ি থেকে বেরোলাম। ওই সময়ও আমারই সমবয়সী অনেক ছেলেরা সেদিন তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে, আমার সাথে দেখা হলো, কিন্তু আমার জীবনটা একটু আলাদা ছিল। আমি মনে মনে যতটাই কষ্ট পাই না কেন, কাউকে প্রকাশ করতাম না। আমার বন্ধুরাও বলতো, কি ব্যাপার অনুভব, এত চুপচাপ? কাউকে কিছু বলতাম না। খুব ভালো করে মনে আছে, সেদিন গঙ্গার পাড়ে যাই, গঙ্গার পাড়ে গিয়ে চুপচাপ বসে আছি। হঠাৎ একজন সন্ন্যাসী টাইপের এক লোক, ভদ্রলোক আমার কাছে আসেন, বয়স্ক মানুষ। আমাকে এসে বলল, বেটা, ইয়া প্যার বেটা হে কিউ, ক্যা হুয়া? হিন্দিতে কথা বলছে, তার চুলগুলো বেশ বড়, জটা, লাল রঙের একটা পরনে ধুতি আর একটা উপরে ফতুয়া মতো কিছু একটা পরে আছে। আমি অনেকক্ষণ ধরে বসে
কথা বলছি না, উনি আমার সাথে কিন্তু নানা রকম কথা বলছেন, আমি কিন্তু ওনার সাথে কোনো কথা বলছি না। উনি আমাকে বলল, বেটা চল চল বেটা ওঠ, আমার কাঁধের মধ্যে হাত দিয়ে। আমি বললাম, দূর, এখানে বসে আছি তাও শান্তি নেই, উঠে জুতোটা পরছি। তখন আমাকে বললো, বেটা মুঝে কুছ রুপায়া দে তো। আমি বললাম, রুপায়? আমার কাছে কোনো টাকাই নেই, আমি টাকা কোথায় পাবো? বললো, দেখ না, দেখ দেখ। আমি চাই, নেই গো, আমার কাছে 20 টাকা রয়েছে মাত্র, আমার কাছে কোনো টাকা নেই। এই 20 টাকা দিয়ে আমাকে বাইরে কিছু খেতে হবে, খিদে পেলে, আমি এখন বাড়ি যেতে পারবো না, গেলেই মা চিৎকার চেঁচামেচি করবে। তখন সে বলল, কিউ তেরা মাম্মি তুঝে ডাঁটে? ডাঁটেগা মানে এরকম বকবে, এরকমভাবে আর কি ভাইকে বলছে। ভাই তখন বলছে যে, হ্যাঁ আমি একটা কাজের খোঁজ করছি বাবা, আমার বাবার শরীর খুব খারাপ, আমার বাবা বাড়িতে বিছানায় শয্যাশায়ী, কোনো কাজবাজ নেই, কোথায় পাবো, মা তো বোঝে না এইসব, আমার কাছে 20 টাকা আছে বাবা, আমি দিতে পারবো না, তুমি অন্য কারোর কাছে থেকে চাও না, দেখো না আরো অনেকে বসে আছে। তখন বললো, নেই বেটা। তখন হিন্দিতে বলে যে, এত লোকের মধ্যে যখন তোকে এসে আমি তোকেই বলেছি যে আমাকে রুপায় দে, তোর কাছ থেকেই আমি নেব। তখন অনুভব ভাই বলছে, আমার কাছে 20 টাকা আছে, এটা দিতে হবে? বলছে, হ্যাঁ মুঝে ওই চাইয়ে, তো ও তোলা পাস 20 रुपए হে, 20 रुपए আর কি, ওটাই আমাকে দিয়ে। ভাই দেখছে, আশেপাশে লোক দেখছে, মাথা খাচ্ছে। ভাই না, সাথে সাথে 20 টাকা বের করে দিয়ে দেয়, 20 টাকা দিয়ে দেয়। সে নিয়ে কি একটা মনে 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 কি বলতে বলতে মুখের সামনে টাকাটা শুকতে শুকতে চলে যায়। ভাই ভাবলো, কপালটা কত খারাপ, 20 টাকা ছিল এত লোকের মধ্যে, আমার কাছেই চাইতে হলো, নিয়ে চলে গেল, এবার আমি কি করব, কি খাবো? ও মনে মনে ভাবছে। কিছুক্ষণ পর সেই বাবা ওর কাছে রিটার্ন আসে। অনুভব ভাই বলছে, আমি তখন ওখান থেকে বেরিয়ে যাব, গঙ্গার পাড়ে ভিড় হচ্ছে, আর ভালো লাগছে না, আমি দূর বাড়ি যাই, মায়ের চিৎকার চেঁচামেচি, মুখ যা করবে করবে, বলবো শরীর খারাপ, শুয়ে পড়বো, আমি ওখান থেকে জুতো পরে বেরোবো। সেই বাবা আসলো, এসে বলছে, আরে রুক বেটা রুক রুক, কাহা যা রে হে, ঘর মেয়ে? আমি বললাম, হ্যাঁ ঘরে যাচ্ছি বাবা, 20 টাকা ছিল তাও তো তুমি নিয়ে নিলে, আজকে না খেয়ে থাকতে হবে। তখন সে বাবা বলল, বেটা তোকে আমি, হিন্দিতে বলছে, তোকে আমি একটা জিনিস দেব, গোপনে একটা কাজ করতে হবে, পারবি? বলছে, কি হবে করে? ভাই বলছে, तेरा जो लाइफ है ना, ये लाइफ चेंज हो जाएगा, तू कर सकता है तो बोल। তখন বলছে, লাইফ চেঞ্জ হয়ে যাবে? ভাই ভাবছে, দূর, কাজ বাজ তো পাচ্ছি না, কি বলছে, আচ্ছা ঠিক আছে। তখন বলছে, হ্যাঁ বাবা, आप जो बोलेगा बोलोगे हम वही करेंगे, बोलो। তখন সেই বাবা বলছে, তুই মেরে সাথ আ। ঠিক ওই সময় ভাইকে সাথে নিয়ে গঙ্গার পাড়ে এক জায়গায় মৃত যে বডি সেগুলো পোড়ানো হয়, ঠিক ওই শ্মশানের দিকে গঙ্গার পাড় দিয়ে নেবে, কিছুটা জল কিছুটা জঙ্গল, সেই ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে নিয়ে যায়। অনুভব কিন্তু মনে মনে খুব ভয় পায় যে চিনি না জানি না কোথায় নিয়ে যাচ্ছে, তবে দিনের বেলা সেই ভয়টা নেই, লোকজন আছে। অনুভব কিন্তু তার পেছনে পেছনে যায়। অনুভব ভাই বলছে, দিদি একটা হয়তো চিতা ওখানে পুড়েছে, কারণ ধোঁয়া উঠছে। এবার যখন গঙ্গায় জোয়ার আসে তখন কিন্তু ওই চিতা পোড়ার কাঠ আর ওই কালো ছাই সব কিন্তু গঙ্গার মধ্যে মিশে যায়। তখন কিন্তু জোয়ার, মানে তখন ভাটা ছিল, জোয়ার হয়নি, তার জন্য ওই কাঠ তখনও হালকা হালকা ধোঁয়া উঠছে, মানে পোড়ানো হয়েছে। আমাকে বললো, বেটা তুই ইয়া সে কাঠ উঠা। আমি বলছি, কাঠ ওঠাবো? তুমি ওঠাও না। बोले, तुझे मैं बोल रही हूँ ना, तू बोला ना, मैं जो बोलूँ तू बोलूँगा तू वो करेगा, तो उठा ले, मैं तुझे बोल रही हूँ, आदेश कर रही हूँ,
তো উঠালে, তখন ভাই ওখান থেকে ওই গরম কাঠটা হাত দিয়ে তোলে। ওর হাতে কিন্তু গরম লাগছে, বলছে নেই, উসে ছোড়না মাত, জো হো, উসে ছোড়না মাত। তো ভাই কোনো রকমে দু হাতে করে ব্যালেন্স করে রাখে। তখন বলছে তো মেরে সাথ আ। তখন নিয়ে গিয়ে ওই কাঠটাকে বলছে তু ফেক দে, গঙ্গা নদী মে ফেক দে, উছালকে ফেক না। তো ভাই উঠিয়ে ফেলে দিয়েছে। বলছে কি খেলা করছে নাকি, ও মনে মনে ভাবছে অনুভব ভাই যে পাগল নাকি, কার পাল্লায় পড়লাম। বলছে আপ তো ঘর চালা যা, আপ তো ঘর চালা যা, পিছে মাত মোড় কে দেখনা। তা অনুভব ভাই না কোনো রকমে, জুতো হাতে ছিল, হাতে তুলে নিয়ে বাইরে এসে জুতো পরে কাদা পায় ও বাড়ি আসে। বাড়ির ওখানে একটা কলে কাদা ফাদা ধোয়, মা তো বকা দেবে, ধুয়ে বাড়ি যায়। বাড়িতে গিয়ে দেখছে বাবা উঠে বসে সন্ধ্যাবেলা মা গরম রুটি বানিয়েছে খাচ্ছে। ভাই তো খুব খিদে পেয়েছে, সারাদিন খায়নি। তা অনুভবের বাবা বলছে অনুভব একটু এসে আমার কাছে বসতো বাবা। ও যায়। তা তখন ওর মা বলছে যে খিদে পেয়েছে না, দুটো রুটি দেবো, মিষ্টি করে লিকার চা করেছি, খাবি? আমি তখন বললাম বাবা মায়ের এত ভালো ব্যবহার, মা তো আমাকে সবসময় চোখে মানে দেখলেই যাচ্ছে তাই করে বলে। আমি তখন মাকে বললাম হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে মা, দাও না মা। মা বললো তুই জামাটা খোল, খুলে ঘরের জামা প্যান্টটা পরে আয়, আমি দিচ্ছি। আমি হাত পা ধুয়ে কোনো রকমে বাবার পাশে বসি, মা গরম লিকার চা আর দুটো রুটি গরম গরম দেয়। আমি কথা বলবো কি, আগে আমি মুড়িয়ে দুটো রুটিকে একসঙ্গে চায়ে ভিজিয়ে কতকত করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। খাবার পর আমাকে মা বলল কিরে বাইরে কোথায় গেছিলিস তুই আজকে, কাজ কিছু হলো? আমি বললাম না মা, একজনকে বলেছি, মিথ্যে কথা বললাম, একজনকে বলেছি মা, সে বলেছে 2 দিন পর আমাকে একটা কাজ জোগাড় করে দেবে। মা বলে সত্যি বলছিস? আমি বললাম হ্যাঁ মা, 2দিন পর দেবে বলেছে। আমার মা বলল ঠিক আছে, তুই একটা কাজ কর, বাবার সাথে কথা বল, আমি আজকে ডিমের ঝোল আর ভাত করছি, রাতে খাস, খেয়ে শুস, সকাল সকাল উঠে দেখ কি করিস, একটা কাজের তো দরকার। আমার কথা তো তুই খারাপ ভাবিস, মা এরম করে বলে, বাবাটা শরীর খারাপ, আজকে বাবার কিছু হয়ে গেলে বলতো কি হবে। তা মা এসব কথা বলে। বাবা বলল ছাড়ো, ছেলেটা সারাদিন বাইরে কাজ খুঁজেছে, কিন্তু আমি তো কাজ খুঁজিনি, আমি তো গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকি, প্রায় বসে থাকি, এর আগেও আমি গেছি। তো রাতের বেলা আমি আমার ঘরে গিয়ে শুই। আমার মা বাবা আমার বিষয়ে আলোচনা করছে, ছেলেটাকে এত চাপ দিয়ে বা কি হবে, কি আর ওর বয়স, ওর সাথে খুব খারাপ ব্যবহার করি, এটা মা বাবাকে বলছে। বাবা বলছে শরীরটা তো আজকে বিকেল থেকে একটু ভালো আছে, দেখি কালকে যদি পারি আমি একটু দোকানের দিকে যাব, যদি কোনো মুদিখানা দোকানে কাজ পাই ওই মাল টাল দেওয়ার, আমি করতে পারবো। তখন মা বলছে পারবে তুমি, আরো 2দিন সুস্থ হও, এসব কথা তারা বলছে, কানে আসে। ভাই বলছে দিদি ভাই, কারোর জীবনে যে এরকম হয় এটা আমি আমার সাথে না হলে বুঝতাম না, মিরাক্কেল হয় দিদি ভাই, চমৎকার হয়। আমি না শুয়ে রয়েছি, ঘুমিয়ে পড়েছি, মধ্যরাত একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, পোড়া পোড়া গন্ধ। হঠাৎ পোড়া পোড়া গন্ধটা অনেকক্ষণ ধরে যখন অনুভব করছি, তখন বুঝলাম এই গন্ধটা এর আগেও আমি পেয়েছি, তবে এটা কিসের কিসের গন্ধ সেটা বুঝতে পারছি না। হঠাৎ করে মনে আসলো যখন সেই সাধু বাবা আমাকে ওই মরা পুড়ছিল, পুড়ে যাওয়ার পর যে ধোয়া উঠছিল কাঠটা, বলেছিল হাতে নিতে, ওই কাঠটার গন্ধটা আমি রাতে পাচ্ছি। কাঠ পুড়লে তো একটা স্মেল বেরোয়। তখন ভাবছে কি ব্যাপার হলো, এতক্ষণ তো আমি কোনো গন্ধ পাইনি, তাহলে এখন এই গন্ধটা কেন পাচ্ছি। ও না ভয় পায়, উঠে বসে। যখন ও উঠে বসে, ও তখন মনে মনে একটাই ওর ইচ্ছা হচ্ছে, বলছে আমার হঠাৎ ইচ্ছে হচ্ছে, আমি না ভগবানকে বলছি ঠাকুর আমাকে না অনেক টাকা দাও, যাতে আমি আমার মায়ের হাতে তুলে দিতে পারি, আমার বাবাকে চিকিৎসা করাতে পারি, যাতে আমাদের এই দরিদ্রতা
দারিদ্রতা যাই বলো, এটা যেন কেটে যায়। আমার আর ভালো লাগছে না, ছোট থেকে শুধু কষ্ট দুঃখ, কোনোদিন ভালো খাবার খেতে পারিনি। ডিম ছাড়া আমাদের বাড়িতে রান্না সেরকম হয় না। কতদিন আগে যে মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি সেটাও বলতে পারবো না। মানে এমনই আমাদের অবস্থা বাড়ির। বাবা তো প্রায় একটা বছরের কাছাকাছি বিছানায় শয্যাশায়ী ছিল। আজ থেকে দেখছি বাবাকে একটু ভালো, উঠে বসতে প্রায়। কবে যে বাবা শুয়েছে আমি সেটাও মনে নেই, কবে বাবা লাস্ট উঠে বসেছিল আমি জানি না। আজকে দেখলাম, ভালো লাগলো। হে ভগবান, মা তারাকে নমস্কার করে বলে ভাই আবার বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ভাইয়ের ঘুম ভাঙে। ভাইকে একটা বাচ্চা ছেলে এসে ডাকছে, এ দাদা, এ অনুভব দাদা, এ অনুভব দাদা। ভাই চোখটা খুলে বলছে, কে রে ভাই তুই? ভাই চিনতে পারছে না ছেলেটাকে, এর আগে কোনোদিন দেখেনি। বলছে, কে তুই? তখন সে ছেলেটা বলছে, এ দাদা, তোকে আমি সেদিনকে একটা জিনিস দিয়েছিলাম, তোর মনে নেই? তুই নিয়ে আসলি। জিনিস দিয়েছিলিস? কি জিনিস ভাই, কোথায় দিয়েছিলিস? বলে যখন অনুভব চোখ ডলছে যে কে ছেলেটা, ঘরেই বা ঢুকলো, কি বলছে, হঠাৎ করে দেখলো ছেলেটা নেই। ও যখন ঘুমটা ভাঙে, ওর যখন ঘুমের সম্মিতটা ফেরে, তখন দেখলো ছেলেটা নেই। ও উঠে বসে না, বলছে, মা, ও মা। ওর মা বলছে, কি হলো, উঠেই চিৎকার করছিস কেন? বলছে, মা, একটা ছেলে এসেছিল মা, ছোট্ট ভাই। কার বাড়ির গো ছেলেটা? হ্যাঁ, আমাকে ডাকলো, দেখো শুয়ে রয়েছি। তখন বলছে, ছেলে এসেছিল? তুই কি নেশা করছিস নাকি? আমি তো উঠোনের সামনে বসে জল ভরছি, ছেলে কোথা দিয়ে আসবে? কোন ছেলে? তখন অনুভব ভাই বলছে, এই মাত্র মা একটা ছেলে আমাকে বলল তোকে আমি একটা জিনিস দিয়েছিলাম। মা, আমাকে কি দেবে মা, আমি ওকে চিনি না মা। কি মা, মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে সকালবেলা এইসব কি মা, ছেলেটা কে, কোথায় গেল? তখন অনুভবের মা অনুভবকে বলে, থাটিয়ে দুটো চর মারবো। কাজ খুঁজিস না নেশা করিস? হ্যাঁ, পয়সা কোথা দিয়ে পাস? কি বলছিস তুই? কেউ তো ঘরে ঢুকিনি। কি বলছিস? তখন বলছে, কেউ ঘরে ঢুকিনি মা, আমাকে কে ডাকলো মা, একটা বাচ্চা ছেলে। তখন তার মা বললো, উঠে চোখে মুখে জল দে, দিয়ে মুড়ি চা খেয়ে যা, গিয়ে দেখ বাইরে কোনো কাজ টাজ পাস নাকি, সেই দিকে যা, মন দে কাজে। অনুভব কিছুই বুঝতে পারলো না। উঠে স্নান টান করে আসে। অনুভবের মা বলল, বিছানাটা গুছিয়ে বেরোবি। যখন বিছানা গোছায়, হঠাৎ দেখে বালিশ সরাতেই বালিশের নিচে দৌড়, হঠাৎ দেখে বালিশের নিচে কতগুলো টাকার বান্ডিল সাজানো। অনুভব বলছে, কি হলো, আমার বালিশের নিচে টাকা কোথা থেকে আসলো? এ কি, এত টাকা? ওর তো মনেও নেই রাতের বেলা যে ও ঠাকুরকে বলেছে, কিছুই মনে নেই। ও কিছু বুঝতেও পারছে না। ও সাথে সাথে উঠে, মা জল ভরছে বারান্দায়, মায়ের কাছে গেছে। ও মা, ও মা, ঘরে চলো মা, একটা জিনিস দেখাবো মা। ওর মা বলছে, কি হলো, কি কাজ করতে দিচ্ছিস না? মা, তুমি আসো না। ওর মাকে ধরে নিয়ে যায়। ওর মা যখন যায়, বলছে, মা বালিশটা তোলো। ওর মা বালিশটা সরায়। সরাতে দেখছে বালিশের নিচে দুটো টাকার বান্ডিল, বেশ মোটা মোটা। ওর মা বলছে, অনুভব, এত টাকা কোথা দিয়ে পেলি রে? কে দিয়েছে? তুই কি বাজে কিছু কাজ করছিস নাকি? বলছে, মা, তোমাকে কি বলবো মা, কালকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। তখন ওর মাকে ও সব বলে। ওর মা ওর বিছানায় বসে শোনে। বলছে, কি বলছিস রে, কে ছিল সে? বলছে, জানি না, রাতের বেলা এরকম গন্ধ পেয়েছি, ঘুম ভেঙে যায়। ঠাকুরকে বলেছি মা, তারা মাকে, সকালবেলা দেখো মা বালিশের নিচে টাকা। অনুভবের মা বিশ্বাসই করে না। বলছে, তুই সত্যি কথা বলছিস না অন্য কিছু ব্যাপার বল? বলছে, না। এবার তার মা বাবাকে গিয়ে বলে যে, দেখো গো, অনুভবের ঘরে এরকম টাকা। তার বাবা বলছে, কি করে? এবার জিনিসটা নেই, তারা সবাই জানাজানি করে চুপচাপ রয়েছে। তখন অনুভব বলল, মা, চমৎকার হয়েছে মা,
ওই সাধু বাবা আমাকে বলেছিল যে তোর জীবন চেঞ্জ হয়ে যাবে, তোর জীবন পরিবর্তন হয়ে যাবে। ও মা, আমি আজকে গঙ্গার ঘাটে আবার যাব। তো তখন অনুভবের মা বলে, তোর সাথে আমিও যাব। মাকে নিয়ে গঙ্গার ঘাটে আসে দুপুরবেলা 1:30টার সময়। এসে বসে আছে, চারিপাশে খুঁজছে সেই বাবাকে, দেখতে পায় না। অনেকক্ষণ প্রায় বসে থাকার পর বিকেল হয়ে যায়, গঙ্গার ঘাটে ভিড় হচ্ছে। তখন ওইখানে কিছু লোক যারা স্থানীয় দোকান টোকান আছে গিয়ে বলে যে এইরকম একটা বাবা, সন্ন্যাসী বাবা আমার কাছে কালকে এসেছিল। তোমরা কি এই বাবাকে জানো? কোথায় থাকে, ওনার বাড়ি কোথায়, বা উনি কি এখানে আর দেখা যাবে, ওনাকে পাবো? সবাই বলছে না, এরকম কোনো লোক তো অনেক আসে, কিন্তু এরকম লোক তো আসে না, বড় বড় চুল জটা এরম তো না। এরকম ড্রেস পরা তো অনেকে আসে গঙ্গার পাড়ে নানা রকম পুজো পার্বণ কাজ করতে, কিন্তু চুল জটা এত বড় বড় এরকম তো কাউকে দেখিনি। আসলেও আসতে পারে, হয়তো আমাদের চোখে পড়েনি। তারা বসে বসে বিকেল গড়িয়ে সন্ধে হয়। অনুভবের মা বাড়ি আসে। আসার পর তখন তারা বলছে, এটা একটা কিছু আমাদের সাথে, হয়তো সে ঠাকুর ছিল, তোর কষ্ট দেখে তুই ঠাকুরের মানে যাই হোক সবসময় ছেলেটা ঠাকুরকে ডাকতো, বলছে তার জন্য হয়তো ভগবান তোকে দিয়েছে, বুঝেছিস? যাকগে, তুই এসব কথা কাউকে অনুভব বলবি না। বলছে না না, আমি কাউকে বলবো নাকি, মাথা খারাপ? অনুভবটা বলে, দিদিভাই, আস্তে 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 আমি অনেকটা সংসারে চেঞ্জেস আনি। প্রায় দিন আমি দেখতাম আমার বালিশের নিচে কখনো 10,000 টাকা, কখনো 5,000 টাকা, কখনো একটু বেশি কম এরম টাকা, সব সময় না, সব সময় না, মাসে একবার দুবার এরকম পেতাম। ওই দিয়ে আস্তে আস্তে সংসারটা খুব ভালো চলতে থাকে, খুব ভালো, মানে সে একটা মানে আমাদের কি বলবো। তখন পাড়ার কিছু লোক আমার বাড়িতে আসে, এসে মাকে বলল, কি ব্যাপার, তোমার ছেলে কোথাও কাজ পেয়েছে নাকি? ডেলি দেখছি ব্যাগ ভরে ভরে বাজার করে আনছো, আগে তো তোমাদের খাওয়াই হতো না গো। আসলে এটা হচ্ছে পাড়াপড়শির কাজ, তুমি খারাপ থাকবে যত, তাদের শান্তিতে ঘুম হবে। যখনই তোমার ভালো দেখবে তখন ওদের ঘুম রাতে হবে না, কিন্তু তুমি ওদেরটা নিচ্ছ না, খাচ্ছ না। তো যাই হোক, অনুভবের মা বলে, না, আমার একটা ফিক্সড ডিপোজিট করা ছিল টাকা, সে বহু আগে, সেই টাকাটা উঠেছে, ওই দিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি। ছেলেটা কাজের একটা চেষ্টা করছে, কাজ হয়ে যাবে। তা তুমি কি মনে করে আসলে? বললো, না আসলে দেখছি তুমি বাজার টাজার করছো, তোমাদের তো দেখি না এরকম বাজার দোকান করে খেতে, তাই ভাবলাম তোমার ছেলে কোথাও ভালো চাকরি টাকরি গভর্নমেন্ট পেলো নাকি, তাই। বললো না, এরকম এক একদিন দুদিন করে অনেকেই আসে। অনুভব এই কথাটা মা বাবা ছাড়া ওর একটা বন্ধুকে বলে, সে বন্ধু তার মাকে বলে। তার মা এক ওঝা বাড়ি গিয়ে সে ওঝাকে বলে। সেই বন্ধুর সাথে অনুভবের ভালো সৎ ব্যবহার হলেও সেই বন্ধু বা বন্ধুর বাড়ির মা বাবা অনুভবদের ভালো চায় না। এ না যে তুমি মানুষের ভালো চাও, ভালো করো বলে তোমার ভালো সবাই চাইবে বা ভালো করবে। ওঝা বাড়ি গিয়ে অনুভবদের নাম করে সেই বন্ধুর মা তন্তকিয়া করে, যাতে ওদের আরও খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, যেরম ওরা আগে ছিল একটু ভিখারি ভিখারি ওরম যেন হয়ে যায়। কাজ করে দেয়, কিছুদিন ধরে তারা টাকায় পায় না, বালিশের নিচে আর টাকা পায় না, দুর্ভিক্ষ লেগে যায় সংসারে। অনুভব একটা ছিটকে গিয়ে একটা কাজ করে, চায়ের দোকানে কাজে লাগে। একটা 12 ক্লাস পাশ করা ছেলে চায়ের দোকানে কাজ করছে। বুঝতে পারলো না যে এটা কেন ওদের আবার খারাপ দিনটা আসলো। অনুভব বলে, দিদি একদিন খুব কাঁদছি হাউ মাউ করে, দিদি মনের কষ্ট, বুঝতে পারলাম না, কিছুদিনের জন্য সুখের মুখ দেখেছিলাম তো, কোনোদিন তো পাইনি আগে, আবার খারাপ, তার থেকেও আগের যা খারাপ অবস্থা ছিল ওর থেকেও খারাপভাবে রয়েছি। তখন হঠাৎ আমি
খুব কাঁদছি, মনটা খুব কষ্ট হচ্ছে। চায়ের দোকানে কাজ করছি পড়াশোনা শিখে, আমার বন্ধুরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, বাবা মায়ের সংসারে বসে খাচ্ছে, কেউ কেউ কাজও করে, বাইক চালায়, আমার তো সাইকেলও নেই। খুব কাঁদি, খুব কেঁদে সেদিনকে রাতের বেলা যখন ফিরছি, আকাশে কালো মেঘ। চায়ের দোকানের মালিক বলল, যা অনুভব, বাড়ি চলে যা। প্রত্যেক দিন টাকা দিয়ে দিত, 60 টাকা করে, কোনো দিন 40 টাকা, কোনো দিন 30 টাকা, সেলের উপর টাকা দিত। বলল, যা বাড়ি যা, আকাশে কালো মেঘ, যখন তখন বৃষ্টি নামবে, যেতে পারবি না, আটকে যাবি, কোথায় থাকবি, আমি তো বন্ধ করে চলে যাব গাড়ি করে, তুই তো সাইকেলও নেই তোর, ভিজে ভিজে বাড়ি যাবি, তোর তো বাড়িটা অনেক দূর, তুই চলে যা। অনুভব রাস্তা দিয়ে একা যাচ্ছে, হয়তো বৃষ্টির কারণে সেদিন রাস্তা পুরো ফাঁকা। যখন যাচ্ছে আকাশে কালো মেঘ, বৃষ্টি নামেনি, ঝোড়ো হাওয়া চলছে, কোথাও যেন মেঘ ডাকছে। অনুভব পা চালিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, খুব কাঁদছে, কারণ ওই 20 টাকা 30 টাকায় কি হবে, কি করে সংসার চলবে, কি করব, কোথায় কাজ পাবো, বাড়ির একটা ছেলে হওয়া খুব জ্বালা। যারা গরিব তারা বোঝে। তখন হঠাৎ অনুভবের একটা চেনা গলা অনুভবকে ডাকে, বেটা ঠের যা। অনুভব দাঁড়িয়েই পেছনে ঘুরে তাকায়, তাকে সেই সন্ন্যাসী বাবা অনুভবের পেছনে আসছে হেঁটে। অনুভব বলছে, বাবা আপনি? সাথে সাথে পায়ে প্রণাম করে। তখন অনুভবকে বলছে, বেটা, হিন্দিতে বলছে, তুই তোর বাবা মাকে বলেছিলিস তোর যখন ভালো দিন আসলো, তোর খারাপ দিনে তোর পাশে কেউ থাকিনি, তাহলে তুই তোর বন্ধুকে তুই সব কেন বললি? তোর বন্ধুই তো তোর খারাপ করে দিয়েছে। তখন বলল, বাবা আপনি কি করে জানলেন? বলছে হেসে, হা 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 হা, আমি জানবো না বেটা, हमको सब कुछ मालूम है, हम सब कुछ जानते हैं। क्यों किया तूने ऐसा, क्यों बोल। অনুভব তখন বলছে, বাবা আমি তো এইসব জেনে করিনি বাবা, আমি আমি বন্ধু বলেছি বাবা, আমার তখন দিনটা ভালো, ও আমাকে বলতো, কিরে এখন ভালো ভালো জামা কাপড় পরছিস, ভালো আছিস, তাই বলেছি বাবা। তখন বললো, ওর মাই তো তোর ক্ষতি করে দিয়েছে বাবা, যা তোকে আমি একটা আংটি দিলাম, এই আংটিটা কোনো দিন আঙুলে পরবি না, বা কেউ যেন না পড়ে, আঙুলে পড়লে কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, এই আংটি তুই তোর কাছে সর্বদা রাখবি, কিন্তু এই আংটির কথা তুই তোর বাবা মাকেও বলতে পারবি না, কিন্তু তোর কাছে রাখতে হবে। অনুভবের মাথায় একটা চাপ পড়ল। অনুভব আংটিটা বেশি দিন রাখতে পারিনি, হারিয়ে যায়। অনুভব চায়ের দোকানে কাজ করতে করতে আজ নিজের একটা চায়ের দোকান খুলেছে। ওর জীবনটা ভালোর দিকে যেতে 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 আবারও পিছিয়ে পড়ল, কারণ প্রথমটা বন্ধুকে বলে ফেলে, তার মা ক্ষতি করে, দ্বিতীয়বার যে আংটি দেয় সে আংটি অনুভব গুছিয়ে রাখতে পারেনি। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, কি জানো, অনেক সময় ভাগ্য আমাদের খারাপ থেকে ভালোর দিকেও নিয়ে যায়, কিন্তু আমাদের কপালে যদি খারাপ থাকে আমরা সেই জিনিসটা ধরে রাখতে পারি না। অনুভবের কপালে প্রকৃত খারাপ হওয়ারই ছিল, ও কোনোদিন স্বাচ্ছন্দ্য জীবনযাত্রা নিয়ে চলতে পারবে না, দরিদ্রতার মধ্যেই ওকে থাকতে হবে, যার কারণে ওর কাছে ভালো ভালো মুহূর্তগুলো আসার পরেও ও কিন্তু সেগুলো নিয়ে থাকতে পারেনি। ওর দুর্ভোগ, ওর কপালে দুর্গতি, ওর খারাপ সময় আজও ওর পেছু ছাড়িনি, এখনও চলছে। চায়ের দোকানে সেরকম বিক্রি হয় না, তবে সংসারটা চলে। অনুভব বিয়ে টিয়ে করেনি, কারণ মেয়ের প্রতি কোনোদিনই ও অতটা আসক্ত ছিল না, বাবা মারা গেছে আর মাকে নিয়ে এখন থাকে। এই ছিল আজকে আমাদের ঘটনা। জানি ঘটনাটা হয়তো খুব ভুতুড়ে না, যে হ্যাঁ আমি ঘরে কিছু দেখছি বা কিছু না, কিন্তু একটা বাস্তব ঘটনা। সে বাবাই বা কে ছিল, সেই বাবার অপেক্ষায় অনুভব আজও কিন্তু অনেক রাত করে দোকান বন্ধ করে, যদি রাতে সেই বাবার সাথে একবার দেখা হয়।
জানি না, তবে প্রার্থনা করব যে সেই বাবার সাথে যেন অনুভব ভাইয়ের আবারও দেখা হয়। যাই হোক দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার আমরা কমেন্ট পড়ব। প্রথম কমেন্ট করেছে শম্পা মিনি কিচেন, তারপরে সোনিয়া মণ্ডল, ফারহানা। আজকে আমি কারোর কমেন্ট পড়ছি না, ঠিক আছে? ঘটনাটা মোটামুটি বড় হয়েছে। বনশ্রী দে, সরস্বতী পারমাণিক, অনিতা ঘোষ, তারপর প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ বলেছো, এটা পড়বো বোনের। দিদিভাই তুমি কেমন আছো? ভালো আছি। আমি তোমায় কিছুদিন পর কমেন্ট করলাম। আজ একটা কথা বলি তোমায়, যে তুমি সম্পূর্ণ একটা আলাদা ভালো মনের মানুষ। তোমার সত্যি কোনো নিজস্ব অ্যাটিটিউড আর গ্র্যাভিটি নেই, তাই তোমার ইউটিউব চ্যানেল আমি শুধু কমেন্ট করি, আদার্স কোনো চ্যানেলে আমি কমেন্ট করি না। আর তোমার সব কিছুর প্রতি প্রিটেকশন যেমন ঠিক হয়, তেমন আমারও সব কিছুতে প্রিটেকশন ঠিক হয়। আর তোমার আর আমার ভাবনা চিন্তা অনেকটা একই রকম, তাই তোমাকে খুব ভালো লাগে। যাই হোক, জয় বড় মায়ের জয়। লাভ ইউ সোনা দিদিভাই, টাটা। লাভ ইউ টু বনু। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করেছো একজন, দেখি একটুখানি কে কমেন্ট করেছো। এসজি ব্লগ আমাদের কমেন্ট করেছে, দিদি ব্যারাকপুরের ওখানে একটা জায়গা আছে, 2024-এ আমার ভাইরা পিকনিকে গিয়ে আর থেকেও আরও বাজে অবস্থার সম্মুখীন হয়। আচ্ছা, কোথায় আছে একটু বলো তো? অনেক জায়গায় আছে জানি, একটু বলো। বন্দনা সরকার বলেছো, দিদিভাই খুব ভয়ঙ্কর ব্যাপার। নীলিমা সিংহ বলেছে, তোমার সব ঘটনা সত্যি, তুমি বলো খুব সুন্দর করে, তুমি নিজেও খুব ভালো, তোমরাও খুব ভালো। প্রদীপ দাস, তারপর সুনিতা চন্দ্র। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো সমীর বিশ্বাস, দিদিভাই এই জায়গাটা আমাদের বাড়ির সামনে। আচ্ছা, যেখানে আমি কালকে ফুটেজটা দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আব্দুল হক ভাই আমাদের বাংলাদেশ থেকে কমেন্ট করেছো। তারপর আমাদের মিলি রয় ঘোষ বলেছো, দিদিভাই তুমি একদম উচিত জবাব দিয়েছো, এই রকমই জবাব দেওয়া উচিত। যার ভালো লাগবে সে তোমার কাজের উপহার নেবে। আচ্ছা, যার ভালো লাগবে না সে নেবে না, এই তাই ভালো বলেছো। আমরা দিদিভাইয়ের কাজের উপকার পেয়েছি, তাই দিদিভাইয়ের হয়ে এই কথা বলতে পারলাম। আচ্ছা, বললাম আমি দিদিভাইকে খুব ভালোবাসি, তো তাই আমি কথাটা বলে ফেললাম। যাই হোক দিদিভাই, তুমি খুব ভালো থেকো, জয় বড় মায়ের জয়। হ্যাঁ বোন, অবশ্যই আমি ভালো থাকবো, আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করে কিচ্ছু করতে পারবে না। সন্তুর দুনিয়া বলেছে, দিদিভাই আমি সকালে কমেন্ট করলাম, অনেক সকালে ঘুম থেকে উঠি, তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আচ্ছা, পিন্টু ঘোষ, রাজীব জাসওয়াল, ক্রিস্টাইন বলেছো, তুমি যেমন আছো তেমনই থেকো, নেভার চেঞ্জ ফর এনি ওয়ান। একদম, আমি কারোর জন্যই চেঞ্জ হব না, আমি যেরম আমি সেরমই থাকবো, তোমরা প্রথম থেকে যেরম দেখেছো সেরকমই পাবে। সুজাতা দাস দিদিভাই বলেছো, দারুণ লাগলো বনু। ঝুমা চ্যাটার্জি বলেছো, লাভ ইউ সোনা বোন, আমি তোমার গল্প শুনতে চলে এলাম, তোমার সব গল্প ভালোই লাগে, বেশি ভালো লাগে শুনতে ভূত ভয়ঙ্কর ঘটনা শুনতে, ভীষণ ভীষণ ভালো লাগে। আমি শুতে যাওয়ার সময় তোমার গল্প শুনি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, জয় বড় মায়ের জয়। জয় বড় মায়ের জয়, তোমরা সবাই ভালো থেকো। তারপর আমাদের কমেন্ট করেছো পাপ্পু ভাই। আচ্ছা, পাপ্পু ভাই বলেছো, দিদিভাই তুমি নিউ ব্যারাকপুর আসলে আমাদের বাড়িতে তোমার চরণটা দেবে দিদিভাই, তোমার চরণ মানেই বড় মায়ের চরণ, জয় বড় মায়ের জয়। ঘটনাটা ভালো লাগলো ও ভয় লাগলো, ভালো থেকো, গুড নাইট দিদিভাই। অবশ্যই, আমি এত লোকের বাড়িতে যাই, আমাকে সবাই বলে তোমাকে একবার ধরতে পারলে, স্পর্শ করতে পারলে, তুমি আমাদের বাড়িতে আসলে অবশ্যই আমি ধন্য হয়ে যাব। আমি যেখানে যেখানে পারি আমি যাই, তো এর মধ্যেও তোমরা দেখবে আমি কালকে কমিউনিটি পোস্ট দেবো একটা,
তোমরা সবাই চোখ রেখো, ঠিক আছে? খুব খুব উপকার হবে। আমি বলেই দিই তোমাদের, 6 তারিখ আমি দীঘা যাচ্ছি। তোমরা অনেকেই দীঘায় থাকো, আমাকে বলেছো দিদিভাই আসলে দেখা করো। আমি দীঘা যাচ্ছি। তোমরা যারা যারা আমার সাথে মিট করবে, অবশ্যই আমি বলে দিচ্ছি ফেব্রুয়ারির 6 তারিখে আমি দীঘা যাচ্ছি, ঠিক আছে? আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি দেখা করব। সমীর মজুমদার বলেছে নট পসিবল। কেন সম্ভব নয়? কেন তুমি কি জানো সমীর যে সম্ভব কি সম্ভব না? তাহলে তুমি নট পসিবল কেন লিখেছো? তাহলে তুমি কি সব জানতা? একটু বলো তো খুলে। প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে সুমন কান্তি মান্না, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, চৈতালি রায়, তারপরে আমাদের বনানী কর্মকার দিদিভাই বলেছে আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে বেশ খানিক দূরে, নাম শুনেছি। আচ্ছা। প্রদীপ দাস, ডালি দেবনাথ, আমাদের পাপ্পু ভাই, সরিতা চন্দ্র, রূপা দে, আয়ান হালদার, রূপসা শেঠ, রুচিরা হালদার, মামি ভট্টাচার্য বলেছো খুব সত্যি কথা বলেছো দিদিভাই, আসাম থেকে ভালো লাগে তোমার কথা শুনতে। থ্যাংক ইউ দিদিভাই, আমার কমেন্ট পড়েছো, জয় বড় মায়ের জয়। কেন পড়বো না বলো তো? তোমরা তোমার পরিবার। আসামে আমার প্রচুর দিদিভাই বোনরা থাকে, সুদীপ রায়, আর প্রচুর মানুষ আসাম থেকে আমার কাছে মায়ের আশীর্বাদ নিয়ে তারা খুব ভালো আছে। নীলু মজুমদার, শুভঙ্কর ঘোড়ই, তারপরে আমাদের রিয়া রয় দিদি আমি 10 ঘন্টা পর শুনলাম। আচ্ছা। তারপরে মনিকা রয় বলেছে তোমার প্রত্যেক ঘটনাগুলো ভালো লাগে। আচ্ছা। আমাদের শেষ কমেন্ট করেছে ইন্দ্রজিৎ রয় চৌধুরী, বলেছে তবে বাঁশ বাগান দেখে ভয় লাগলো না, আর কবরগুলো কোথায় দেখা গেল না, ভালো করে দেখবে। সবাই দেখেছে, তাহলে তুমি দেখতে পারোনি। চশমা পরো, চশমা পরে দেখবে। তবে এটা ঠিক ওই সব স্থানে প্রস্রাব তো দূর, বাজে মনোভাব নিয়ে যাওয়া উচিত না। আর পিকনিক করতে যাবার আগে প্রতিটি জায়গা সম্বন্ধে যাবতীয় জেনে তারপর করা উচিত। যাই হোক দিদিভাই, ভালো থেকো। মানুষ বিয়েই করে না দেখে, আর পিকনিক করতে যাবে সবকিছু জেনে ভাবলে। যাই হোক, আমরা বাঙালি তো, আমরা অলস প্রকৃতির, জানো তো, এই জন্যই আমাদের এরকম হয়। এখনের মতো আসছি, কালকে কমিউনিটি পোস্ট দেবো, দারুণ একটা আসবে কমিউনিটি পোস্ট, আজকে রাতেও দিতে পারি। জানিয়ে দিলাম 6 তারিখ, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ আমি দীঘা যাচ্ছি। যাদের যাদের মনে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মুখে বলেও দিচ্ছি, 9088336183। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, করে তোমরা জেনে নাও কখন কিভাবে দেখা করবে। আমি দীঘায় থাকবো 2 দিন, তোমাদের সাথে দেখা করে আসবো। তোমরা অনেকেই বলো, এখনো মতো আসছি। জয় বড় মায়ের জয়। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ টু।